নমস্কার, আমি প্রসূনাচার্য। আপনারা দেখছেন ডিডি কলকাতা ওয়ান বা দেশ দুনিয়া কলকাতা। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে কেন্দ্রীয় সরকার সেন্সাস অর্থাৎ জনগণনার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে হচ্ছে সেই জনগণনার মধ্যে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি গণনা একটা অন্যতম বিষয়। এই জাতি গণনাকে কেন্দ্র করে এতদিন ধরে ভারতের মধ্যে একটা রাজনীতি হচ্ছিল। কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের অন্যান্য দলগুলো বারবার, বিশেষ করে রাহুল গান্ধী, তেজস্বী যাদব, অখিলেশ যাদব, তারা বারবার এই জাতি গণনার দাবি তুলছিলেন। এমনকি এনডিএর অন্যতম শরিক নীতিশ কুমারও কিন্তু এই দাবি একাধিকবার করেছেন। কিন্তু বিজেপির পক্ষ থেকে সবসময় এই জাতি জনগণনাটাকে পিছিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। হঠাৎ করেই আমরা দেখলাম পাহেলগামের ঘটনার পরে বারবার যখন মন্ত্রিসভা বৈঠকে বসছে, সেই রকমই একটি বৈঠকের পরে গত 30শে এপ্রিল অশ্বিনী বৈষ্ণব, যিনি আমাদের মিনিস্টার অফ ইনফরমেশন, তিনি জানালেন যে ভারত সরকার নতুন করে জনগণনার সিদ্ধান্ত নিয়েছে। বস্তুত জনগণনার সময় অনেক আগেই ডিউ হয়েছিল, 2020 সালে হওয়ার কথা ছিল। 2011 সালে লাস্ট সেন্সাস রিপোর্ট প্রকাশিত হয় এবং তার সাথে অন্যতম যে বিষয় হলো সেটা জাতি জনগণনা করা হবে। এখন এই জাতি জনগণনা কি এমন একটা বিষয় যাকে কেন্দ্র করে হঠাৎ রাজনীতির এই আবর্তন সৃষ্টি হবে? এটার একটা কারণ হচ্ছে যে জাতি জনগণনার অন্যতম দাবিদার রাহুল গান্ধী, যিনি বারবার দাবি তুলছেন যে যার যতটা জনসংখ্যা এবং তার ভিত্তিতে দেশে সংরক্ষণ চালু করতে হবে। जिसका जितना भागीदारी उसका उतना हकदारी। অন্যদিক থেকে বিজেপি বারবার হিন্দুদেরকে এক রাখার চেষ্টা করেছে। এমনকি নরেন্দ্র মোদী, আমরা দেখেছি যে গত লোকসভা নির্বাচনের আগে এই ব্যাপারে যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, উনি পরিষ্কার বলেন এই জাতি জনগণনার দাবি যারা তুলছেন তারা আসলে আরবান নকশাল। উনি আরও পরিষ্কার করে একাধিকবার পাবলিক মিটিংয়ে বলেছেন ভারতে তো সেইভাবে জাতি কিছু নেই। জাতি হচ্ছে নারী, কৃষক, যুবা, এরা হচ্ছে ভারতের মূল জাতি। তো যুবশক্তি, কৃষক, নারী, মহিলা, এরা হচ্ছে ভারতের জাতি, এইভাবে তিনি ডিফাইন করতেন। আর অন্য দিক থেকে আমরা দেখেছিলাম যে দলের প্রাক্তন সভাপতি, যিনি আরএসএসের অত্যন্ত ঘনিষ্ঠ নীতিন গাডকারি, তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় বলেছিলেন জো করেগা জাতকে বাত উসকো মারেগা কসকে লাত। অর্থাৎ বিজেপি সবসময় এই জাতি জনগণনার বিরুদ্ধে। আমরা লোকসভা ইলেকশনের আগে প্রতিটা সভায় দেখেছি আমাদের যোগীকে বলতে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে, অর্থাৎ হিন্দুরা ইউনাইটেড হও। তাহলে হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো যে জাতি জনগণনার ক্ষেত্রে রাজি হলো? সেই রাজি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দুটো ইলেকশন। তার মধ্যে অন্যতম হচ্ছে বিহারের ইলেকশন, যেটা এবছর নভেম্বর মাসে বা ডিসেম্বর মাসের মধ্যে হয়ে যাওয়ার কথা। গতবার বিহার ইলেকশনের আগে আমরা বারবার যে মহাগঠবন্ধন, যার শরিক ছিলেন লালু দল, তেজস্বী যাদব, রাহুল গান্ধী, নকশালরা অর্থাৎ সিপিএম লিবারেশন এবং লেফটিস্টরা, তারা বারবার এই জাতি জনগণনার বিষয়টি তুলে ধরেছিলেন। প্র্যাকটিক্যালি যখন নীতিশ কুমার ওই জোটে লালুর ছেলের সাথে জোট করে সরকারে ছিলেন, তখন একটা তিনি কাস্ট সেন্সাস তৈরিও করেন এবং তাতে প্রাথমিকভাবে একটা জাতি জনগণনা হয়েছিল। এটার অন্যতম কারণ হচ্ছে বিহারের যে কাস্ট সিস্টেম, সেই কাস্ট সিস্টেমটা যে কত ভয়ঙ্কর, সেই ভয়ঙ্কর বোঝানোর জন্য আমি আমার জীবনের একটা ছোট্ট অ্যানিকডোটস বা গল্প আপনাদের শোনাই। আমি তখন বিহারে পোস্টিং। একদিন দুপুরবেলা তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ানের বাড়িতে খেতে ডেকেছিলেন আমাদের 3-4 জন সাংবাদিককে, 3 জন বা 4 জন। আমরা সকলেই কিন্তু ব্রাহ্মণ কমিউনিটির। খাবার আসছে, রামবিলাসের বাড়ি থেকে আসতে দেরি হচ্ছে। পদের মধ্যে স্বাভাবিকভাবেই রামবিলাস দলিত এবং মাছ বা মাংস কিছু একটা ছিল, অর্থাৎ আমিষ ছিল। আমি এবং বাদ দিয়ে বাকি 2 জন সাংবাদিক খেতে শুরু করেছি, কিন্তু বাড়িতে যা হয় গৃহকর্তার অতটা তো দেখভাল হয় না। রামবিলাস পাসওয়ান তো তখন আর কেন্দ্রীয় মন্ত্রী নন, বাড়ির লোক, ফলে তার খাবার আসতে দেরি হচ্ছে।
তো আমি তখন ব্যক্তিগতভাবে রামবিলাসকে বলি যে আপনি আমার এখান থেকে কিছু খাবার নিয়ে খান। তা রামবিলাস দুটো রুটি এবং তরকারি আর একটা বোধহয় মাছের বা মাংসের টুকরো মুখে পুড়লো, এবং পোড়ার পর না হাউ হাউ করে কেঁদে ফেললো। আমি রামবিলাসের মধ্যে একটা লোককে এই প্রথম কাঁদতে দেখেছিলাম। বলল, দাদা এই প্রথম একজন ব্রাহ্মণ, আপনি তো ব্রাহ্মণ। আমি ব্যক্তিগতভাবে না মানতে পারি কাস্ট ব্যবস্থা, কিন্তু আমি তো সত্যি আচার্য টাইটেল আছে, হিন্দিতে বলা হয় ব্রাহ্মণ। বাকি সাংবাদিকরাও ব্রাহ্মণ ছিল, তারা বহুদিন রামবিলাস পাসওয়ানের পরিচিত, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। বললো, আমি একসাথে কারোর থালা থেকে খেতে পাবো, একজন ব্রাহ্মণের থালা থেকে, আমি এটা ভাবতে পারি না। মানে আমার কাছে এতটাই শকিং ছিল গোটা ব্যাপারটা। আমি পরবর্তীকালে বিহারে থাকাকালীন এই জাত ব্যবস্থা পড়েছি। বিহারে আপনারা জানেন একাধিক নরসংহার হয়েছে, অর্থাৎ মাস কিলিং হয়েছে কাস্ট ফ্যাক্টরে কেন্দ্র করে। এবং বিহারে যবে থেকে মন্ডল কমিশন জাতি ভিত্তিক যে বিষয়টা চালু করে 1992 সালে নরসিমহা রাও যখন ওবিসি সংরক্ষণের কথা ঘোষণা করেন, তারপর থেকেই আমরা জানি যে বিহারে যারাই চিফ মিনিস্টার হয়েছেন তারা ওবিসি চিফ মিনিস্টার হয়েছেন, কোনো আপার কাস্ট কিন্তু কখনো চিফ মিনিস্টার হননি। দলিত চিফ মিনিস্টার হয়েছেন কিন্তু আপার কাস্ট হননি, এটা উত্তরপ্রদেশেও হয়নি। তো এখন গত লোকসভা ইলেকশনে আমরা যে রেজাল্ট দেখেছিলাম তাতে মহাগঠবন্ধন তেজস্বীর নেতৃত্বে 110টি আসন পেয়েছিল, আর 125টি আসন পেয়েছিল নীতিশ কুমার এবং এনডিএ মিলিয়ে, এবং 1 নম্বর দল ছিল তেজস্বী। সামনে আবার ইলেকশন, খুব বেশি ফারাক ছিল না, কারণ আসাদুদ্দিন ওয়েসি একাধিক ভোট কাটলেও সিট জিতেছিল, অন্য দল জিতেছিল, একেবারে কাঁটে টাক্কার। লোকসভায় যদিও সে ঘটনা রিপিট হয়নি, কিন্তু লোকসভাতে কি হবে সেটা নিয়ে অলরেডি চিন্তায় আছে। ফলে কেন্দ্রীয় সরকার যখন এই জাতি জনগণনা বিষয়টি ক্যাবিনেট সিদ্ধান্ত করে অশ্বিনী বৈষ্ণব উল্লেখ করলেন, তখন অদ্ভুতভাবে দেখলাম আমরা যাদেরকে সরকারের পোষিত মিডিয়া বা গদি মিডিয়া বলি, তারা এটাকে মাস্টার স্ট্রোক বলে বর্ণনা করলেন। যে বিজেপির তরুণ তুর্কি এমপি কর্ণাটকের তেজছড়িয়া এর আগে জাতি জনগণনাকে একটা ভয়ঙ্কর বিপদ বলে উল্লেখ করেছিলেন, তিনি বললেন নরেন্দ্র মোদী এটা বিরাট ঘটনা ঘটিয়েছেন। অথচ এই জাতি জনগণনা বিষয়টি কিন্তু অ্যাকচুয়ালি মনমোহন সিং সরকার সিদ্ধান্ত নিয়েছিল, এবং সেই সিদ্ধান্তটা ক্যারি আউট হয়নি পুরো। কিন্তু মনমোহন সিং সরকার 2010 সালে সেই সিদ্ধান্ত নিয়ে একটা প্রাথমিকভাবে জাতি জনগণনা করায়, অর্থাৎ শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মূলত শিডিউল কাস্ট কত, মুসলিম কত, সেই ব্যাপারে একটা সম্পূর্ণভাবে জাতি গণনা এবং মুসলিমদের মধ্যেও কত সংখ্যক ওবিসি, সেই ব্যাপারে একটা সম্পূর্ণ সমীক্ষা তিনি করার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু হয়নি। রাহুল গান্ধীর বক্তব্য হচ্ছে যে কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লক বারবার এই দাবি তুলেছে, আমাদের দাবি যে সঠিক এটা মেনে নেওয়া থেকে প্রমাণ। তো এই জাতি জনগণনা হলে কি হবে, শিক্ষা এবং চাকরি, সরকারি এবং বেসরকারি, যেটা কর্ণাটক বা আমরা জানি যে তেলেঙ্গানার ক্ষেত্রে কিছুটা হয়েছে, সেই ক্ষেত্রে বেসরকারি চাকরিতেও কিন্তু এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ওবিসি সংরক্ষণ একটা বড় ভূমিকা নিয়ে দেখা দেবে। অর্থাৎ জেনারেল কাস্ট যারা ম্যাক্সিমাম সুযোগ পায়, কিন্তু তাদের হিস্সেদারি অর্থাৎ জনসংখ্যার গতি প্রকৃতিতে তারা 15%-এর বেশি প্রায় কোথাওই নয়, 15, 17, 18% বা তারও কম, তারা যে অংশটা জুড়ে আছে জেনারেল কাস্ট হিসেবে সেইটা পাবে না। এটা কেন? কারণ হচ্ছে যখন মন্ডল কমিশন হলো এবং মন্ডল কমিশন 1992 সালে যখন সেটা লাগু হলো, তখন আমরা দেখলাম যে 1992 সালে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে ইন্দিরা সোনি ভার্সেস স্টেট একটা কেস মামলা, স্টেট অফ ইন্ডিয়া একটা মামলা হয়। সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কোনোভাবেই 50% বেশি সংরক্ষণ করা যাবে না, এডুকেশনাল ক্ষেত্রেও হবে না, সরকার চাকরির ক্ষেত্রেও হবে না। এবং সেইটা ধরে নিয়েই সব সরকার চলছিল। একমাত্র ব্যতিক্রম ছিল তামিলনাড়ুর জয়ললিতা সরকার। তারা কি করেছিল, তারা 9th শিডিউল, যেটা আদালতে চ্যালেঞ্জ করা যায় না, যেহেতু তামিলনাড়ুতে ওবিসি দলিতদের সংখ্যা অনেক বেশি, জয়ললিতা 1994 সালে এই 9th শিডিউল সংশোধন করে ওবিসি এবং দলিতদের আরো সংরক্ষণ বাড়িয়ে দিয়েছিলেন, সংরক্ষণকে নিয়ে গেছিলেন 60%, যেটা সুপ্রিম কোর্টে কখনো চ্যালেঞ্জ হয়নি। এবং তামিলনাড়ুর পলিটিক্স, সে জয়ললিতা থাকার সময়, জয়ললিতা পরবর্তীকালে স্ট্যালিনের সময়তেও আমরা একই রাজনীতি দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা এসে গেছে এইখানেই,
রাহুল গান্ধীর তো বলেছেনই, কংগ্রেসের যিনি মুখপাত্র জয়রাম রমেশ তারও একই কথা, যে সরকার এই কথা বলেছে ঠিকই এবং সরকার জনগণনা খাতে অত্যন্ত কম টাকা ব্যয় করেছে। 2019 সালে প্রায় আমাদের 8,600 কোটি টাকা সরকারি ব্যয় বরাদ্দ ধরা হয়েছিল জনগণনা, কিন্তু আমরা জানি সকলেই কোভিড সিচুয়েশন জনগণনা হয়নি। সেই জনগণনা যদি এখন করা হয় তাহলে আরো 10,000 কোটি টাকা ধরা যায়, কিন্তু বাজেটারি স্যাংশন মাত্র 575 কোটি টাকা। এই 575 কোটি টাকায় জনগণনা প্লাস কাস্ট সেন্সাস এই দুটো করে ফাইনাল রিপোর্ট আউটকাম বার করা, কারণ এই কাজটা করতে গেলে 6 মাসের মধ্যে করতে হবে। সরকার যদি নোটিফিকেশন দেয়ও এই বছর যে সময় দিক, অগাস্ট মাসেই দিক বা তার পরবর্তীকালেই দিক, তো ধরে রাখুন 6 মাস থেকে 8 মাস সময় লাগবে, অর্থাৎ তার মধ্যে বিহারের ইলেকশন কিন্তু পেরিয়ে যাবে। অর্থাৎ বিহারের ইলেকশনের যে কাস্টের ভিত্তিতে বিজেপি একটা বড় আসনের সম্ভাবনা দেখতে পাচ্ছে, কারণ বিজেপি এবার চায় নীতিশ কুমারকে টপকে তারাই 1 নম্বর দল হতে। নীতিশ কুমারের দল যেন তার দয়া এর আগের বারও ছিল, এখন একেবারেই চলে যায় এবং তারপর চিফ মিনিস্টার তারা প্রয়োজন মতো পরিবর্তন করতে পারে, যা আজ পর্যন্ত বিজেপি কখনো বিহারের চিফ মিনিস্টার করতে পারেনি। ডেপুটি সিএমেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। তাহলে সময়সীমাটা কিন্তু পেরিয়ে যাচ্ছে বিহার ইলেকশনের পরে, অর্থাৎ এই বিশাল ম্যামথটা সারা দেশ জুড়ে করতে হবে। ইতিমধ্যে 2-3টি রাজ্য কর্ণাটক, তেলেঙ্গানা করেছে, আর বিহারের একটা আলাদা প্যারামিটার, কর্ণাটক আগেই করেছিল তাদের আলাদা প্যারামিটার, এছাড়া তেলেঙ্গানা ছাড়া সেইভাবে কাস্ট সেন্সাস কিছু হয়নি। 1951 সালে যে লাস্ট সেন্সাসে কাস্ট সেন্সাস বলা হয়েছিল সেটার ভিত্তিতেই চলেছে। বিহারের রাজনীতিতে এটা এই কারণেই গুরুত্বপূর্ণ যে বিহারে যদি কাস্ট ধরা যায় তাহলে ওবিসি 27%, ইবিসি 36%, শিডিউল কাস্ট প্রায় 20%, 2% হচ্ছে শিডিউল ট্রাইব, এই মিলিয়ে 63% চলে যাবে ওবিসিতে। জেনারেল ক্যাটেগরি অর্থাৎ বিহারের ভাষায় যারা ব্রাহ্মণ, যারা ভূমিহার, যারা কায়স্থ, তাদের অংশটা পড়ে থাকবে মাত্র 15%। এই 15%র প্রতিনিধিত্ব পড়ে থাকবে এবং সেটা কিভাবে কি দাঁড়াবে সেটা নিয়ে একটা বড় রকম সংশয় সৃষ্টি হবে সমাজের মধ্যে। কারণ নিশ্চয়ই সমাজে 1000 বছর ধরে যে উচ্চবর্ণরা 1500-2000 বছর ধরে ক্ষমতা ধরে রেখেছে তারা সহজে ক্ষমতা ছাড়তে চাইবে না। আমাদের দেশে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব সংরক্ষণ রয়েছে। শিডিউল কাস্টের মধ্যে প্রায় 1275টি গোষ্ঠী রয়েছে, একদম শিডিউল করা আছে। শিডিউল ট্রাইবের মধ্যেও সেই রকম 750টি গোষ্ঠী আছে। কিন্তু ওবিসি বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম সংরক্ষণের ভাগের মধ্যে পড়ে এবং এইখানেতেই টার্ন অ্যান্ড টুইস্ট, কারণ আসছে বছরে অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গে ভোট, পশ্চিমবঙ্গের নির্বাচন। সেই নির্বাচনেও কিন্তু এই যে সংরক্ষণ সেটা একটা বড় পরিমাণে প্রভাব ফেলতে চলেছে। এই কথাটাকে পরিষ্কারভাবে বলার জন্যই আজকের এই এপিসোডের সূচনা। পশ্চিমবঙ্গে বাবু কালচার অর্থাৎ ভদ্রলোক, আমরা যারা বাঙালি আমরাই দেখতে পাবো স্বাধীনতা সংগ্রামের যারা নেতা নেতৃত্ব দিয়েছেন, সুভাষ বোস থেকে শুরু করে চিত্তরঞ্জন দাস থেকে শুরু করে সকলেই, অলমোস্ট এভরিবডি, এমনকি রেনেসাও এসছিল, লেখক, কবি, অলমোস্ট এভরিবডি হচ্ছে আপার কাস্ট, ব্রাহ্মণ, বামুন, কায়স্থ, কোথাও কোথাও কখনো কখনো বেনে, কখনো কখনো তারা হচ্ছে বৈদ্যি বা সেনগুপ্ত দাশগুপ্ত ইত্যাদি টাইটেলে। তার বাইরে যে জনগোষ্ঠীকে রয়েছে আমরা সেভাবেই কখনো কাস্ট সেন্সাসের ব্যাপারে যাইনি। কিন্তু যখন 1992 সালে নরসিমহা রাও এই ওবিসি সংরক্ষণ 27% হলো এবং সুপ্রিম কোর্ট বলে দিল 50%-এর বেশি হবে না, তখন পশ্চিমবঙ্গ সরকার ওবিসিদের একটা, বামফ্রন্ট সরকার জ্যোতিবাবুর আমলে প্রাথমিকভাবে তালিকা করেছিল এবং সেই তালিকার মধ্যে 7% ওবিসি ধরে নিয়ে সংরক্ষণ করা হয় এবং তার একটা বিস্তারিত কারা ওবিসি নয় তার একটা শিডিউলিংয়ের তালিকা করা হয়েছিল। কিন্তু আমরা দেখতে পেলাম দুটো ঘটনা এর মধ্যে ঘটল। 2004 সালে রাঙ্গনাথ মিশ্র কমিশন তারা এসে বলল যে যারা পিছিয়ে পড়েছে, এক্সট্রিম ব্যাকওয়ার্ড, এটা নিয়ে
সমীক্ষা করা দরকার। মুসলিমদের একটা বড় অংশ পিছিয়ে পড়েছে ইকোনমিক্যালি, সোশ্যালি, তাদেরকে তুলে আনা দরকার। এরপর সাচার কমিটি রিপোর্ট এলো, তাতে আমরা অবস্থার ভিত্তিতে দেখতে পেলাম খুবই খারাপ অবস্থা। তা 1993 সালে জ্যোতিবাবু যে ওবিসি সংরক্ষণ করেছিলেন তার মধ্যে 66টা গোষ্ঠী, মাথায় রাখুন 66টা গোষ্ঠীকে হিন্দুদের ওবিসি তালিকাভুক্ত করা হয়, আর 12টি গোষ্ঠীকে মুসলিমের ওবিসি তালিকাভুক্ত করা হয় 7%। পশ্চিমবঙ্গের জনসংখ্যার নিরিখ যদি আমরা দেখি, অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট এবং মুসলিম যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো জনসংখ্যার 50% বেশি। পশ্চিমবঙ্গের শিডিউল কাস্ট 23% লাস্ট সেন্সাসে, শিডিউল ট্রাইব 6%, ওবিসি 17%। অ্যাকচুয়ালি আপার কাস্ট অর্থাৎ আমাদের মধ্যে ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ, তারা পড়ে আছি মাত্র 15%। কিন্তু পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বিধান রায়, প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখার্জি, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থাৎ সমস্ত আপার কাস্ট, ব্রাহ্মণ এবং বড়জোর কায়স্থ, তারা হচ্ছে এই শাসন ক্ষমতায় বসেছেন। আমার মনে আছে আমি একবার লালু প্রসাদের বাড়িতে সকালবেলা, তখন বিহার কভার করি, খেতে গেছি সকালবেলা, আমাদের কিছু সাংবাদিক 2-3 জনকে ডেকেছিলেন। হঠাৎ লালু বললেন যে তোমরা তো পশ্চিমবঙ্গে কখনো কোনো ব্যাকওয়ার্ড কাস্টকে উঠতেই দাওনি, দেখো সমস্ত নেতারা হচ্ছে ব্রাহ্মণ নয়তো কায়স্থ। আমি তর্ক জুড়ে দিলাম, কিন্তু সত্যি সত্যি উনি দেখালেন যে প্রণব মুখার্জি কংগ্রেসেরও, প্রিয়রঞ্জন দাসমুন্সি, জ্যোতি বসু, মানে পরপর নাম করতে করতে অদ্ভুতভাবে, অজিত পাঞ্জা, মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এটা তাদের মাথার এইখানেতে রয়েছে। অর্থাৎ আমরা জানি যে হিন্দি বলয় রাম যে কমণ্ডলের যে রাজনীতি, সেই রাজনীতিকে একমাত্র মোকাবিলা করতে পারত মণ্ডল। কিন্তু বিহারের ইলেকশনের আগে বিজেপি এতটাই চিন্তিত যে মোহন ভাগবত গিয়ে নরেন্দ্র মোদীর সাথে কথা বলার পরে যে কাস্ট সেন্সাসটাকে তারা একেবারে উল্টো দিক থেকে নিয়েছিল, যে আমরা এটা করব না, সিদ্ধান্ত নিয়েছিল, সেই কাস্ট সেন্সাসের ব্যাপারে নীতিগতভাবে কাজ কতটা হবে কতটা হবে না রাজি হয়ে গেল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এইখানে একটা বড় টার্ন অ্যান্ড টুইস্ট আছে পলিটিক্সে। সেটা হচ্ছে বামফ্রন্ট সরকার ঠিক যাওয়ার আগে যখন সাচার কমিটি এবং রঙ্গনাথ মিশ্র কমিটি যখন সুপারিশ হলো, তখন বুদ্ধদেব ভট্টাচার্য তার ক্যাবিনেটে এই সংরক্ষণ, ওবিসি সংরক্ষণ বাড়ানোর জন্য একটা প্রস্তাব আনেন এবং আরও কিছু কাস্টকে তার মধ্যে যুক্ত করেন, এবং সেই করে একটা ব্রডার আসপেক্টে এই 7 সংখ্যাটাকে নিয়ে যাওয়া হয় 15%। বুদ্ধবাবুর আমলে এবং যে তালিকা দেওয়া হয়েছিল তাতে সামগ্রিকভাবে, যেটা বুদ্ধবাবু সরকার চলে যাওয়ার পরে মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট হয়, আমরা দেখলাম ওই 17%-এর মধ্যে ওবিসি রয়েছে 180টা জনগোষ্ঠী। তার মধ্যে 180টা জনগোষ্ঠীর মধ্যে মুসলিমদের একটা বড় সেকশন, হিন্দুর জনগোষ্ঠীও রয়েছে, মুসলিম জনগোষ্ঠীও রয়েছে। এই যে মুসলিম জনগোষ্ঠীর মধ্যে একটা বড় সেকশন রয়েছে, প্রায় 120টার মতো মুসলিম জনগোষ্ঠী, এইটার বিরুদ্ধে মামলা হয় হাইকোর্টে। ইন্টারেস্টিংভাবে মামলা দীর্ঘদিন চলে। তার মধ্যে শিক্ষায় সংরক্ষণ চালু হয়ে গেছে বিভিন্ন কলেজের ক্ষেত্রে মমতা ব্যানার্জি সরকারের আমলে, চাকরিতে ওবিসি সংরক্ষণ চালু হয়ে গেছে। কিন্তু হাইকোর্টের নির্দেশে শেষ পর্যন্ত এই ওবিসি সংরক্ষণটা 2024 সালের 22শে মে ওবিসি সংরক্ষণটা বাতিল হয়ে যায়। কি বাতিল হয়? 114টা, মনে রাখুন আবার সংখ্যাটা, 114টি ওবিসি জনগোষ্ঠীকে তালিকা থেকে বাদ দিয়ে দেয় হাইকোর্ট। তার মধ্যে 110টি হচ্ছে মুসলিম ওবিসি, এবং মুসলিমদের মধ্যে যে জনসংখ্যা পশ্চিমবঙ্গের 27% বা থেকে 30%-এর মধ্যে এখন দাঁড়াবে, তাদের মধ্যে শতকরা 90%ই কিন্তু ওবিসি হিসেবে ট্রিটেড হচ্ছিল। মুসলিমদের মধ্যে নানা রকম কাজ করেন, কেউ মাছ ধরেন, কেউ গাছ কাটেন, কেউ কৃষিকার্য করেন, কেউ অন্যান্য কাজ করেন, কেউ ধনুরির কাজ করেন, কেউ পশুপালন করেন, তারা সকলেই কিন্তু ওবিসি জনগোষ্ঠীর মধ্যে চলে এসেছিলেন। মুসলিমদের মধ্যে শিডিউল কাস্টের সংখ্যা খুবই কম,
প্রায় নেই বললেই চলে, অল্প সংখ্যক আছেন। এই যে বিশাল মুসলিম জনগোষ্ঠী, তার মানে মুসলিম রাজ্যের যে পপুলেশন তার মধ্যে প্রায় 90% চলে গেছিল ওবিসিতে। এই ওবিসি থেকে বাদ চলে গেল। অর্থাৎ আপনি ভেবে দেখুন, যে মুসলিম ভোটের ওপর মমতা ডিপেন্ড করে দাঁড়িয়ে আছে, রাজ্যের প্রায় 125টা বিধানসভা কেন্দ্র মুসলিম ভোটের ওপরে নির্ধারিত হয়, প্রায় তার মধ্যে 70-72টি কেন্দ্র শুধু মুসলিম মেজরিটি ভোটে জিতে, এবং বাকি কেন্দ্রগুলোও মুসলিম ভোটের ওপরে ডিপেন্ড করে কে জিতবে হারবে। সেইখানে যে মুহূর্তে মুসলিম ওবিসিরা বাদ চলে গেল, অর্থাৎ মুসলিম ওবিসি বাদ গেল মানে মুসলিম সংরক্ষণটাই বাদ চলে গেল, তার মানে ভোটে একটা ভয়ঙ্কর ইম্প্যাক্ট ঘটবে। এটা খুব কোয়াইট ন্যাচারাল। এবং মমতা ব্যানার্জি যে কারণে বারবার বলছেন যে আমি তো এখনই চাইলে 2-3 লাখ চাকরি দিতে পারি, কিন্তু হাইকোর্টে মামলা হয় ওবিসি সংরক্ষণ আটকে আছে। ওবিসি সংরক্ষণ যদি চালু হয়ে যায় 2-3 লাখ চাকরি পাওয়া যাবে। রাজ্যে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থায় যে 26,000 নিয়োগ হয়েছে তা বাতিল হয়েছে, শিক্ষকরা পথে বসে রয়েছে, এবং অন্য দিক থেকে সরকারি ক্ষেত্রে নিয়োগ বন্ধ, কারণ ওবিসি মামলার কারণে। রাজ্য সরকার এই বিআর গাভির যে সুপ্রিম কোর্টে মামলাতে আপিল করেছে, তাতে গাভি বলেছেন যে আপনাদের 3 মাস সময় দেওয়া হলো, জুলাই মাসে হিয়ারিং করব, আপনারা এই ব্যাপারে বিস্তারিত তালিকা দিন। কেন বলল? কারণ হাইকোর্ট যে ওবিসি তালিকা তৈরি হয়েছে তাতে খুব সুস্পষ্টভাবে বলেছে যে সমীক্ষা সঠিক হয়নি। এর মধ্যে প্রচুর কথা বলা হয়েছে, তার মূল কথা হচ্ছে অনেকটা ঘরে বসে সমীক্ষা হয়েছে, কিছু ক্ষেত্রে সমীক্ষা যেভাবে করা দরকার সেভাবে সমীক্ষা করা হয়নি, কিছু ক্ষেত্রে সমীক্ষা আংশিক করা হয়েছে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে যে 7% থেকে পরবর্তীকালে আবার 17% করালো, 10% যে বামফ্রন্ট ঢুকিয়েছিল এবং তার মধ্যে মমতা আরও কিছু মুসলিম জনগোষ্ঠীকে এনেছিলেন, সেইটা সম্পূর্ণ যে বাতিল হয়েছে, হাইকোর্ট থেকে বলা হয়েছে প্রপার সমীক্ষা হয়নি। এখন প্রপার সমীক্ষা শেষ কবে হয়েছিল? প্রপার সমীক্ষা হয়েছিল শেষ 1951 সালে জনগোষ্ঠী অনুযায়ী। তাহলে ওবিসি সংরক্ষণ নিয়ে আগামী 3 মাসের মধ্যে সমীক্ষা করতে হবে, এবং সমীক্ষা করে রাজ্য সরকারের অত্যন্ত গুরুদায়িত্ব, তাদের রিপোর্ট পেশ করতে হবে কিন্তু সুপ্রিম কোর্টে। যদি সে রিপোর্ট প্রপার টাইমে পেশ না হয়, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির পক্ষে এই ওবিসি সংরক্ষণটাকে এগিয়ে শিক্ষাক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে কার্যকর করা, কারণ ভয়ঙ্কর এফেক্ট পড়েছে, যারা আগে ভর্তি হয়ে গেছে বা চাকরি পেয়েছে তাদের বাতিল হয়নি, কিন্তু নতুন করে কিন্তু কেউ আর চাকরি পাচ্ছে না, সেটা অনেক দিন ধরেই আটকে রয়েছে। ইলেকশনের আগে মমতা ব্যানার্জি চাইলেও দিতে পারবেন না, অর্থাৎ তাকে এই জুলাই মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট প্লেস করে সেটাকে ওকে করাতে হবে সুপ্রিম কোর্টের কাছ থেকে, তবে সেটা গ্রাহ্য হবে। অন্যদিক থেকে বিজেপি কি চায়? বিজেপি চায় যে কোনোভাবেই যাতে এটা কার্যকর না হয়। কারণ কি? তাহলে তো রাজ্যের যে 30% বা 28% মুসলমান বাস করেন, তাদের মধ্যে 90% যদি সংরক্ষণের মধ্যে চলে যান, তাহলে মুসলিমরা ঢেলে মমতাকে ভোট দেবেন। এমনকি দীঘায় জগন্নাথ মন্দির করার পরেও ঘুরপথে আইন বাঁচিয়ে মমতা ব্যানার্জি করার পরেও, এবং তার সাথে ওই গোস্বামী যিনি বিশ্ব হিন্দু পরিষদের গাডসেকে পুজো করার জন্য যার বিরুদ্ধে মামলা হয়েছিল, তার উপস্থিতিতে মমতা ব্যানার্জি পুজো করেছেন, সেকুলার মাইন্ডেড যারা লোক এবং মুসলিমদের একাংশের মধ্যে অত্যন্ত খারাপ লেগেছে, তা সত্ত্বেও মুসলিম ভোট তিনি ঝাঁকা ভোটে পাবেন। সুতরাং বিজেপি উঠে পড়ে লাগবে এইটা যাতে সংরক্ষণটার কোনোভাবেই আওতায় না আসে এবং এই আইন কার্যকর না হয় আগামী আগামী বিধানসভা নির্বাচনের আগে। অর্থাৎ যে সংরক্ষণ আমরা দেখতে পাচ্ছি, কাস্ট সেন্সাস, প্রাথমিকভাবে মনে হচ্ছে অবশ্যই সেটা আমি এখনো মনে করি যে এই জাত গণনা যদি না হতো, মানুষের সোশিও ইকোনমিক কন্ডিশনের প্রপার সমীক্ষা না হলে তাদেরকে আপলিফমেন্ট করা সম্ভব নয়। সেইটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহারের ভোটের ফলাফলটাকে অনেকটাই পরিবর্তন করতে পারে বা ভোটের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। এখন কংগ্রেস অত্যন্ত সুনির্দিষ্টভাবে যে প্রশ্ন রাহুল গান্ধী বলেছেন, সে প্রশ্ন জয়রাম রমেশও বলেছেন, 50% অ্যাকচুয়ালি যদি সমীক্ষা করা হয় জনগণনা, দেখা যাবে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওবিসি মিলিয়ে যে কোনো রাজ্যের জনসংখ্যার প্রায় 70% কাছাকাছি চলে যাবে, ইফ নট মোর। তাহলে ওই যে ক্যাপ 50% বেশি সংরক্ষণ দেব না, তাহলে তো এটা একটা ভাঁওতা, মানে আমি 50% দেব কিন্তু 70% অ্যাকচুয়ালি হওয়ার কথা। তাহলে কি করতে হবে? তাহলে সংবিধান সংশোধন করে 9 শিডিউলে চেঞ্জ করতে হবে, নয়তো সেই আইন বাস্তবে কার্যকর হবে না। অর্থাৎ যে ওবিসিদের জন্য বিজেপির এত
কুম্ভীরাশ্রু বর্ষণ করছে, আদপে কিন্তু তারা শিক্ষায় ভর্তি বা চাকরির সুযোগ পাবে না। আপনারা বুঝতে পারছেন তাহলে শুধুমাত্র এটা আপলিফমেন্টের বিষয় নয়, এটাকে কেন্দ্র করে যে রাজনীতি, সেই রাজনীতিকে কেন্দ্র করে যে ভোটের রাজনীতি এবং সিটের রাজনীতি, তার উপরেই নির্ভর করছে এই সংরক্ষণের বিষয়টা আগামী দিনকে কি অবস্থায় দাঁড়ায়, সেই দিকেই আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন ডিডি কলকাতা 1 বা দেশ দুনিয়া কলকাতা। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সঠিক তথ্যের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখুন। মঙ্গল, বৃহস্পতি, শনি, আপাতত এই 3 দিন আমরা ভিডিও আপলোড করি দুপুরের পরে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।